সময়টা মোটেই ভালো যাচ্ছে না দিদিমণির। একই চারিদিক থেকে দুর্নীতির একটা আওয়াজ উঠছে। চারিদিক থেকে নেতা মন্ত্রীরা ধরে ধরে গ্রেপ্তার হচ্ছে, মানুষজন চোর চোর বলছে। একটার পর একটা সমীক্ষা আসছে যেখানে দেখা যাচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি তার জন্য অপেক্ষা করছে। এর মাঝখানেই গতকাল সন্ধ্যেবেলায় হঠাৎ করে মাথায় চোট ফেটে গলগল করে রক্ত পড়ছে। যদিও রাজ্যবাসী সেটাতে সহানুভূতি দেওয়ার বদলে নির্বাচন এলেই তার নাটক এমন একটা জল্পনা যখন করছেন, তখন হঠাৎ করে সামনে তথ্য এলো না, পিছন থেকে কেউ ধাক্কা মেরে তাকে ফেলে দিয়েছে। তার নিজের বাড়িতে এই ঘটনা ঘটেছে। তারপরে একের পর এক যুক্তি তর্ক, সেটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা ভেসে উঠছে। আর এর মাঝখানেই সবথেকে বড়, সবথেকে চূড়ান্ত ধাক্কাটা আজকে পেয়ে গেলেন দিদিমণি। তার অতি সাধের তিন প্রিয় মানুষ, অতি সাধের প্রিয় তিন অফিসার, তাদের বিরুদ্ধে আদালতের চূড়ান্ত হুড়কোটা চলে এলো। এবং এর ফলে এই সময়ে তো একটা ধাক্কা লাগলো বটেই। আগামী লোকসভা নির্বাচনটা এদের উপর অনেকটাই তাদেরকে ডিপেন্ড করতে হতো, সেই জায়গাটাও কার্যত জলাঞ্জলি চলে গেল। এবং এই নির্দেশ যদি শেষ পর্যন্ত কার্যকর হয়, আদালত যেভাবে রুদ্রমূর্তি ধারণ করেছে, তাতে কপালে যে আগামী দিনে আরও 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 দুঃখ আছে, সেই কথাও যে স্পষ্ট হয়ে যাচ্ছে। কি হয়েছে, কাদের বিরুদ্ধে কোন হুড়কো আদালত দিয়েছে, অবশ্যই সামনে নিয়ে আসবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর প্রিয় তিন পাত্র, একজন হচ্ছেন মুখ্য সচিব বিপি গোপালিকা, আরেকজন হচ্ছেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী মুখার্জি, আর আরেকজন হচ্ছেন এডিজি সিআইডি ডক্টর আর রাজাশেখরন। তিনজনের বিরুদ্ধেই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু রুল জারি করে দিলেন এবং এমন একটা কাণ্ডে করলেন যেটা কার্যত তৃণমূল কংগ্রেসের জন্য খুঁচিয়ে ঘা করা এবং গলগল করে সেইখান দিয়ে যে রক্তপাতটা হবে তাতে তাতে কিন্তু বড় সড়ো ধাক্কা আসতে চলেছে। আগে বলি কেন তাদেরকে রুল জারি করা হয়েছে, এই রুল জারি করার পর কি ইম্প্যাক্ট হতে চলেছে, এই রুল জারি করা জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং রাজনৈতিকভাবে কতখানি মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হলো মুখ্যমন্ত্রী এবং তার দলবলের, তার সাঙ্গপাঙ্গদের, সমস্ত কিছু ব্যাখ্যা করব এক এক করে। আপনারা জানেন যে একটা সময় পশ্চিমবঙ্গ কেঁপে গিয়েছিল দুটি নাম শুনে, রাজেশ সরকার এবং তাপস বর্মন। কারা বলুন তো? নিশ্চিতভাবে মনে আছে যে দাড়িভিটের সেই স্কুলে যেখানে বাংলার শিক্ষক চেয়ে তারা আন্দোলন করেছিলেন, আর সেখানে আমাদের মাননীয়া পাঠিয়ে দিয়েছিলেন উর্দুর শিক্ষক। বাংলায় বসে তারা উর্দু শিখতে চাননি, তারা শিখতে চেয়েছিলেন বাংলা। আর এই অপরাধে মহামান্য মাননীয়ার পুলিশ গুলি করে দুটো তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল। রাজেশ সরকার আর তাপস বর্মন শহীদ হয়ে গিয়েছিল। গোটা বাংলার মায়েদের চোখের জল ঝরলেও মাননীয়ার কিন্তু কোনো হ্যাঁতক্যাত ছিল না। মরছে মরুক, উর্দু তো বাঁচাতে হবে। আর এই নিয়ে কিন্তু বহু রাজনৈতিক জল গঙ্গা দিয়ে বয়ে গেছে, কিন্তু কোথাও কিছু হয়নি। অবশেষে সেই মামলা চলতে চলতে মাস 11 আগে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে আসে এবং তিনি সেই মামলার ব্যাপকতা দেখে এতখানি চমকিত হয়ে যান যে সেই মামলায় তিনি দুটো নির্দেশ দেন। এক, এই রাজ্যে সিআইডি এই তদন্ত করবে না, এর তদন্তভার যাবে এনআইএর হাতে। এতখানি ব্যাপকতা রয়েছে এর মধ্যে, এতখানি এর মধ্যে কুৎসিত পরিকল্পনা রয়েছে। আর 2 নম্বর, ইমিডিয়েট বেসিসে দুই পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেই ঘটনায় আদালতের সরাসরি নির্দেশ থাকার 11 মাস পেরিয়ে গেছে, এখনও না এনআইএর হাতে কাগজপত্র তুলে দেওয়া হয়েছে সিআইডির তরফে, এনআইএকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে সেই ক্ষতিপূরণও দেয়নি। আদালতের নির্দেশ মানছি না, মানব না, বাপের জমিদারি পেয়ে গেছে। আসলে কলকাতা হাইকোর্ট তাদের আর পছন্দ নয়, তারা আরেকটা হাইকোর্ট চাই, কালীঘাট হাইকোর্ট, যেখানে পিসির বিচার চলবে। পিসি যেটা ভাববে বাংলাকে সেইভাবে ভাবতে হবে, তার ভাবনাটাই আইন কানুন, এইটাই ভেবে গেছে তো। কিন্তু পিসির বাড়ির আবদার চলবে না, এই রাজ্যে শাসকের আইন চলবে না, শাসকের গাজোয়ারি চলবে না, শাসকের চোখ রাঙানি চলবে না, এই রাজ্যে আইনের শাসন চলবে। কেননা এই পশ্চিমবঙ্গ এখনও ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের সংবিধান আইন মেনেই চলবে। আজকে রাজাশেখর মান্থা মাননীয় বিচারপতি চোখে আঙুল দিয়ে কানটা কসকস করে মুলে আইনের 3টে ঠাটিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে সেটা আবারও বুঝিয়ে দিলেন।
এবং সরাসরি এই তিনজনের বিরুদ্ধে রুল জারি হয়ে গেল। ফলে এই মামলার যে আগামী হিয়ারিং রয়েছে সেখানে আইনজীবী মারফত নয়, তাদেরকে সশরীরে আদালতের সামনে আসতে হবে এবং মাননীয় বিচারপতির সামনে ব্যাখ্যা করতে হবে কেন এক এক এই এই যে ক্ষতিপূরণের টাকা সেটা তারা দেয়নি, কোন গরিমসি থেকে দেয়নি। এই টাকা দিয়ে ভোট কেনা যেত না বলে দেয়নি, এই টাকা দিয়ে 500,000 টাকা ছড়িয়ে দিয়ে কিছু কিছু পরিবারকে প্রভাবিত করে ভোটটা তোলা যায়নি সেই জন্য, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? কোন কোন মহামান্য ব্যক্তির এর পিছনে নির্দেশ রয়েছে? নাকি এই যে মুখ্য সচিব রয়েছেন, এই যে স্বরাষ্ট্র সচিব রয়েছেন, তারা এক একজন অকর্মণ্য, অপদার্থ, দলদাস, চটিচাটা, সেই জন্য এই কাজটা করতে পারেননি? আদালতের সামনে সেটা ব্যাখ্যা করতে হবে। আর তার পাশাপাশি এডিজি সিআইডি আর রাজাশেখরন, তাকেও ব্যাখ্যা দিতে হবে কার অ্যাঙ্গুলি হেলনে তিনি এখনও এনআইএকে এই সমস্ত ডকুমেন্টস ট্রান্সফার করেননি। কেন এনআইএ এখন এখানে এসে তদন্ত করতে পারছে না? এনআইএ তদন্ত করলে কোন কেঁচো খুঁড়তে অজগর বেরোবে? কাকে আটকাতে, কাকে রক্ষা করতে তিনি এই কাজটা করছেন, কার নির্দেশে এই কাজটা করছেন, সেই সমস্ত জবাবদিহি সরাসরি বিচারপতিকে, তাদেরকে করতে হবে। বাঁচার কোনো জায়গা নেই। আর এই জায়গা থেকে একটা জায়গা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আদালত কিন্তু আইনের জায়গা থেকে কড়া স্টেপ নেবে। যতই মনে করুক যে পিসির বাড়ির আদালতের পিসির কোর্টের মতো একটা রায় তারা চালাবেন, এখানে কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বা এডিজি সিআইডিকে তাদের কিন্তু চালাতে দেওয়া হবে না। এবার আদালতে তো যা হওয়ার হবে, কিন্তু এর যে ইম্প্যাক্টটা, এর দুটো ইম্প্যাক্ট খুব বৃহত্তর জায়গায় হতে চলেছে। নাম্বার ওয়ান ইম্প্যাক্ট সরাসরি এই তিনজনের উপরে নিশ্চিতভাবে এবারের লোকসভা নির্বাচনে অনেকটা একটা রাজনৈতিক দল ডিপেন্ড করতো, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্য অনেক ঝাড়াই বাছাই করে, অনেক কিছু করে এদেরকেই এই তিনটে পোস্টে বসানো হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে আদালতের এই রুল জারি হয়ে যায়, অর্থাৎ যারা নিয়ম কানুন মানেন না, দেশের সংবিধানকে মানেন না, দেশের আইনকে মানতে চান না, তাদেরকে নির্বাচন কমিশন আগামীকালই ভোট ঘোষণা হচ্ছে, তারপর আর সেই পদে রাখার কোনো রকম কোনো জায়গা দেবেন? কেননা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের কাছ থেকে কমিশনের যে ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল, সেখানে সরাসরি অভিযোগ উঠে গেছে যে প্রশাসন এবং পুলিশের একটা বড় মহলকে ব্যবহার করে এখানে মানুষের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে আইনি অধিকার আছে, তাদের যে ভোটের অধিকার আছে, সেটাকে লুটপাট করে শেষ করে দেয় নবান্ন। আর তার মাথায় বসে থাকে বেশ কিছু অফিসার, যারা পুরোটা দলদাসের মতো করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক্সিকিউট করে। আর তার সব থেকে বড় নমুনা হচ্ছে এই আদালতের রুল জারি করা। সুতরাং যখন নির্বাচন কমিশনের কাছে এই ধরনের রিপোর্ট বিরোধীদের তরে সামগ্রিকভাবে পড়েছে, তারা কি আর এদেরকে এই পদে রাখবেন? এখন এদেরকে এই পদে না রেখে দিয়ে যদি নিউট্রাল কোনো ব্যক্তিকে নিয়ে আসেন, তাহলে যে পরিকল্পনাটা করা হচ্ছিল, যে কটা আসন একটু হলেও জেতার চান্স ছিল, সেগুলো তো গঙ্গায় ভেসে গেল। আর 2 নম্বর জায়গা যেটা বিরোধীরা হাতে পেয়ে গেল, সেটা তো আরও মারাত্মক। দারভিড কাণ্ড মানুষের মন থেকে, স্মৃতির অতল থেকে মুছতে 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 আজকে কার্যত ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনার পর সেটা বিরোধীদের হাতে মারাত্মক অস্ত্র হিসেবে ফেরত এলো। নাম্বার 1, এই রাজেশ সরকার, এই তাপস বর্মন, তাদের নামগুলি বলে দিচ্ছে তারা কি এমন কোনো বিশেষ সম্প্রদায়ের যে জন্য তাদেরকে কোনো রকম কোনো ক্ষতিপূরণ রাজ্য সরকার দিতে চায় না? আজকে এই রকমই একটি কাণ্ড, এর থেকেও ভয়ঙ্কর কাণ্ড বকটুয়ে হয়েছিল। সেইখানে তো মিড ডে মিলের টাকা থেকেও ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে, অথচ রাজেশ সরকার, তাপস বর্মনকে কেন দেওয়া হলো না? এই প্রশ্ন বিরোধীরা যখন তুলতে শুরু করবে, তাদের নামগুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে, তখন এই শাসক দল কোথায় থাকবে? আজকে প্রশ্ন উঠবে যে এই তাপস আর এই রাজেশ, এরা উর্দু চায়নি, এরা বাংলা চেয়েছিল এবং সেই জায়গায় শহীদ হয়েছিল। সেই জন্যই কি তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলো না? সেই জন্যই কি তারা যাতে ন্যায় পায়, তারা যাতে জাস্টিস পায়, এনআইএর হাতে তদন্ত তুলে দেওয়া হলো না, যে কোনো রকমে এগুলো তাদের পেতে দেওয়া হবে না?
আজকে এনআইএ তদন্ত এই জন্যই তো হয়েছে যে সিআইডি অপদার্থের মতো কাজ করেছে, কোনো কাজ করতে পারেনি। তারা তথ্য প্রমাণ সামনে আনা, মূল অপরাধীদের সামনে আনা, কার অঙ্গুলি হেলো না এত বড় ঘটনা ঘটেছে সেই পর্দা ফাঁস করার জায়গায় তাদেরকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। সেই জন্যই তো এনআইএ দেওয়া হয়েছিল। এবং এই এনআইএ তদন্ত এলে কি এই ঘটনা সামনে উঠে আসতো যে শুধু তাপস আর রাজেশ নয়, এই রকম উর্দু না পড়তে চেয়ে বাংলা পড়তে চেয়ে বাংলায় আরও অনেক বড় বড় ঘটনা ঘটেছে? নাকি ওই ঘটনার পিছনে এমন কিছু নাম উঠে আসতো যেখানে এনআইএ এলে ফালাফালা করে দেবে, আর কোনো বাঁচার জায়গা নেই? সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু রাজনৈতিক চাপটাও কম আসছে না। ফলে দারভিড কাণ্ড নতুন করে বঙ্গ রাজনীতিতে যেন আবারও একটা প্রাণ পেয়ে গেল। এবং সেই তাপসের মায়ের কান্না, সেই রাজেশের মায়ের কান্না, সেই পরিবারগুলোর যে অক্লান্ত যুদ্ধটা চলছে, যে আমার ছেলেরা শহীদ হয়ে গেল ভাষার জন্য। এরা বড় বড় মুখ করে 21শে ফেব্রুয়ারি করে, ভাষা দিবস পালন করে, আর আমাদের ছেলে দুটোই এইভাবে প্রাণ দিল, নিজের ভাষাটা পড়তে চেয়েছিল, এই তাদের অপরাধ ছিল বলে। আর সেই কাজে 3 মূর্তি, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং এডিজি সিআইডি এবার আদালতের মুখোমুখি হবে। এবং সেই আদালতের যে বিচারপতি বসে আছেন তার নাম হচ্ছেন বিচারপতি রাজাশেখর মান্থা, যাকে নিয়ে এমনিতেই অনেক অস্বস্তি আছে, বাড়ির সামনে পোস্টার সাঁটতে হয়। কিন্তু এবার ভোটের আগে রুল জারি হয়ে গেল, আদালতের গুঁতো তো আছেই, তার পাশাপাশি নির্বাচন কমিশনের গুঁতো আসছে, তার পাশাপাশি জনগণ নতুন করে এই ঘটনা নিয়ে জাগবে। স্পর্শে ছারখার হয়ে যাবে সাজানো বাগান, ভাবছে গোটা বাংলা। আপনারা কি ভাবছেন এই নিয়ে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।